কি রে সেজো, ছোট যে এখনো এলো না, দুটো শাক ধুয়ে আনতে বুঝি এত সময় লাগে? বোঝো না দিদি, কাজে ফাঁকি দেবার ধান্দা সব। যেই দেখেছে আমরা উনুনের ধারে বসেছি, অমনি শাক ধোবার নাম করে চলে গেল। কি আর বলবো বল, এ বাড়িতে সবাই আছে কাজে ফাঁকি দেবার ধান্দায়, কিন্তু আমি তো এভাবে ফাঁকিবাজি করে চলতে পারিনি। বর্দি মারা যাবার পরে এই সংসারে আর কারো মিল হলো না। সবাই নিজেরটা নিয়েই ব্যস্ত, ওপরে ওপরে সবাই ভালো সাজে। কি আর করবি, এখন বর্দি নেই, সংসার এখন আমাদেরকেই তো দেখে রাখতে হবে নাকি? ননি গেল কোথায়? ওকে ডেকে একবার ছোটকে ডেকে আনতে বলি। থাক, তোর আবার উঠে এখন আর যেতে হবে না। বাইরে গেলে আর কাজের কথা হুঁশে থাকে না তোদের কারো। এই মেজদির জন্য হয়েছে যত জ্বালা। নিজে তো আরামে শুধু বসে বসে রান্না করবে, আর বাকি কাজগুলো সব আমাদেরকেই করতে হয়। কি রে সেজো, কি ভাবছিস? অত তাড়াতাড়ি আলুগুলো কেটে দে, শাকের সাথে আলু রান্না করব। দেরি হলে আবার তোর দাদারা বকাবকি করবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি বাবা। কি এত গল্প করছো তোমরা দিদি? আমার নামে নিশ্চয়ই বদনাম করছো। ওই তো মহারানী এসেছেন, তোর নামে বদনাম না করলে তো আমাদের ভালো লাগে না, বুঝিস না তুই? এসেছে, তার নামে নাকি আমরা বদনাম করব। করোই তো, আমি কি জানি না? আমার পিঠ পিছে আমার নামে বদনাম করো তোমরা। আহ, থামবি তোরা? একটু সময় পেলেই হয়েছে, দুজনে ঝগড়া লাগা শুরু করে দিয়েছিস। তোরা কি আর শুধরাবি না কখনো? শেষ দিকে বলো, আমার পেছনে না লাগলেই তো পারে, শুধু শুধু আমার পেছনে লাগতে আসে কেন? তুই বা কোনো কিছুতে কম কিসে শুনি? কথা বলার আগেই তো তোর গায়ে ফোসকা পড়ে যায়। দেখেছো মেজদি, দেখেছো আমাকে কিভাবে কথা শোনাচ্ছে শেষদি? তোরা থামবি একটু, এখন রান্নায় মন দে। সকালে জল খাবার না পেলে বাড়ির পুরুষদের যে না খেয়ে কাজে বেরোতে হবে, সে খেয়াল আছে কারো? চুপচাপ এখন গিয়ে যার যার কাজ সামলা দেখি। কি ব্যাপার, আমরা সবাই আছি এখানে, দাদা এখন এলো না যে? তোমরা কেউ দাদাকে ডাকুনি? বড়দাকে ডাকতে ননি গেছে, ননিকে পাঠালাম বড়দাকে ডেকে আনার জন্য। ননিমা আমাদের বাড়ির একমাত্র মেয়ে, ওকে দিয়ে কেউ কোনো কাজ করাবে না। তোমরা তোমরা কেউ একজন গিয়ে ডেকে আনলেই তো পারতে। হুম, একমাত্র মেয়ে বলি, সেই একমাত্র মেয়ে কি শ্বশুর বাড়িতে গিয়ে করে কমে খাবে না নাকি? ওর বাবাকে ও ডাকবে না তো আমরা ডাকবো নাকি শুনি? দরকার হলে তাই ডাকবে। দাদা একসময় তো আমাদের জন্য কম কিছু করেনি, এখন তার বিপদের সময় আমরা তো আর তাকে ফেলে দিতে পারি না। থাক থাক, হয়েছে। এখন আবার খাওয়া ফেলে এসব নিয়ে পড়িস না তোরা। কে কি করেছে না করেছে সেটা সকলেই জানে। ননি সেই কখন গেল বড়দাকে ডেকে আনার জন্য, কিন্তু এখনো তো ফিরে এলো না। ওদের জন্য কি সবাইকে এখন না খেয়ে থাকতে হবে নাকি? কি হয়েছে? কাদের খাওয়া আবার বন্ধ হয়ে যাচ্ছে শুনি? ও কিছু না দাদা, তুমি আসতে এত দেরি করলে কেন তাই বলছি। রাতে খুব গরম লেগেছে, সেই জন্য ভালো মতো ঘুমোতে পারিনি, তাই সকালে একটু চোখটা লেগে এসেছিল আর কি। গরম লেগেছে সেটা আমাকেই বললে পারতে, আমি হাত পাখা দিয়ে তোমায় বাতাস করতাম বাবা। না না মা, তুই আমার একমাত্র মা মরা মেয়ে, তোকে দিয়ে আমার কিছু করাতে একদম মন সায় দেয় না রে। আজকে কি তাহলে আর মাঠে যাবে না বদ্দা? সে কি কথা, মাঠে না গেলে হবে নাকি? মাঠে যে কত কাজ পড়ে আছে, আমি না গেলে সেগুলো কে করবে শুনি? হয়েছে, এখন বসো, এখানে খেতে বসো দাদা, খেয়ে সকালে একসাথে মাঠে যাই আমরা, চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চল। দুপুরে রান্না চড়াতে হবে তো। ছোট গেল কোথায় রে সেজো? কাজ দেখলে সে আর সেদিকে ভিড়তে চায় না গো। যেই দেখেছে আমরা লঙ্কা শুকাতে এসেছি, অমনি ঘরে দৌড় এঁটে বসে আছে দেখো গিয়ে। ছোটর এই ফাঁকিবাজি স্বভাবটা আর গেল না। এখনো যদি কাজ নিয়ে এমন করে, তাহলে চলবে কি করে এই সংসার? কি জানি বাপু, এ বাড়িতে এসে ধরেই তো কলুর বলদের মতো খেটেই যাচ্ছি। কাজ করতে করতে আর নিজের শরীরের দিকে যত্ন নেবার ফুরসত পাই না। সংসারের কাজ করেই কুল পাই না, শরীরের যত্ন আবার নেব কিভাবে শুনি? আচ্ছা, ননি কোথায় গেল রে? ও থাকলেও তো আমাদের কাজে একটু সাহায্য করতে পারতো।
রমা কাকিমার বাড়িতে গেছে গল্প করতে। এই মেয়ে দিন দিন ঢ্যাঙ্গা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই পারে না। তার উপর সবাই দেখো না কেমন মাথায় করে রাখে। আর বলিস না সে কথা, বাড়িতে একটা মাত্র মেয়ে বলে সবাই আদর দিয়ে একেবারে মাথায় তুলে রাখে, কিন্তু বেশি আদরে যে বাঁদর হয়ে যাবে সে খেয়াল কারো নেই। এদিকে ছোটটাও হয়েছে একজন, বেলা হয়ে গেল এখনো ঘর থেকে বেরুলো না। সে মহারানী কাজের শেষে বের হয়ে আসবে আমাদের মিছিমিছি সাহায্য দেখাতে। কি হয়েছে কাকিমা, তোমরা কি নিয়ে কথা বলছো এত? আর কি নিয়ে বলবো রে, এদিকে কাজ করে করে আমাদের হাড় মাংস এক হয়ে গেল। তুই তো আমাদের কাজে একটু হাত লাগালেও পারিস নাকি? আমি তো চাই তোমাদের কাজে হাত লাগাতে, কিন্তু তোমরাই তো কেউ আমাকে কোনো কাজ করতে দাও না। মেয়ের কথা শোনো দিদি, কাজ যদি করতে চাস তবে পাড়ায় পাড়ায় না ঘুরে বাড়িতে আমাদের কাছে বসে কাজ করলেই তো পারিস আমাদের সাথে। ঠিক আছে কাকিমা, তোমরা আমাকে শুধু বলো আমাকে কি করতে হবে, আমি সব করে দেব তোমাদের। না থাক মা, পরে আবার তোর বাবা কাকারা এলে আমাদের নামে নালিশ করবি, বলবি কাকিমারা তোকে কাজ করিয়ে করিয়ে জ্বালিয়ে মারছে। কি যে বলো না কাকিমা তোমরা, আমি তো এবারেরই মেয়ে। মা বেঁচে থাকলে কি মায়ের কাজে হাত লাগাতাম না? বেশ, তো রান্নাঘরে সকালের থালা বাসন রাখা আছে মা, যা গিয়ে থালা বাসনগুলো ধুয়ে ফেল মা। আচ্ছা ঠিক আছে কাকিমা। আজকে এই গরমটা যেন একটু বেশি পড়েছে দাদা, শরীর আর চলছে না মনে হচ্ছে। কি আর করবি, আমাদের যে চাষা পরিবারে জন্ম, চাষার ঘরে জন্ম নিলে রোদ বৃষ্টি সব মাথার উপর দিয়ে যাবে। আর এগুলো সহ্য করি আমাদেরকে জমিতে ফসল ফলানোর কাজ চালিয়ে যেতে হবে। কিন্তু বরুণকে তো সেই কখন জল আনতে পাঠালাম, ও তো এখনো জল নিয়ে ফিরলো না। আজকে দুপুরের খাবার নিয়েও তো কেউ এলো না। আমার তো এদিকে খুব খিদে পেয়ে গেছে। খিদে তো আমারও পেয়েছে। অন্যদিন তো মদন এসে ভাত দিয়ে যায়, কিন্তু মদন তো ওর দাদা অসুস্থ বলে গ্রামের বাড়িতে গেছে। আচ্ছা তোরা কাজ করতে থাক, কেউ ভাত না নিয়ে এলে আমরা কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়িতে চলে যাব। দাদা, তোমাদের জন্য তো জল নিয়ে এলাম, খাবে এসো। জল তো নিয়ে এলি, কিন্তু ভাত তো কেউ নিয়ে এলো না রে এখনো। বাবা, ও কাকা, তোমরা সবাই এখানে এসো, তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। তুই কেন আবার কষ্ট করে খাবার আনতে গেলি রে মা? আমরা তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি চলে যেতাম না হয়। তোমরা সবাই না খেয়ে কাজ করলে যে শরীর খারাপ করবে তোমাদের, তাই তোমাদের জন্য খাবার নিয়ে এলাম। তুই গাছের নিচে বস মা, আমরা সবাই আসছি। কই রে, চল সবাই দুটো খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো দাদা, গরমে যেমন খিদে পেয়েছে তেমন জল তেষ্টাও পেয়েছে অনেক। চল তাহলে সবাই আর দেরি না করে খেতে বসে পড়ি। কি গো গিন্নি, রাতে খাবার খাবে না নাকি? আমরা সবাই খাবার পরে মেজো বউ আর ছোট বউ খাবার খেলো, কিন্তু তুমি যে না খেয়ে ঘরে চলে এলে। আমার খাবার খাওয়া না খাওয়ায় তোমার কি আসে যায় বলো তো? আমি যে একটা মানুষ সে খেয়াল কি আছে তোমার? কি যে বলো না গিন্নি, 10টা না 5টা না আমার একটা মাত্র বউ তুমি, তোমার খেয়াল রাখবো না তো কার খেয়াল রাখবো শুনি? থাক, হয়েছে, আর পীড়িত করতে হবে না এখন। তোমাদের মুখে তো ননিমা ছাড়া কিচ্ছু শোনা যায় না। গিন্নি তুমি না কিচ্ছু বোঝো না। এই ননির মা মারা গেছে, বড় বৌদির গয়না আর জমানো টাকা তো সব দাদার কাছে আছে। তা ননিকে যদি আমরা একটু ভালো মুখ দিই, তাহলে দাদার মন গড়লে তো আমাদের কিছু দেবেন, তাই না? ওহো, তাহলে এই ব্যাপার, তোমাদের সবার তাহলে দেখানো এসব কিছু। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, সবাই মুখে মুখে আদর দেখায়, আসলে মন থেকে কেউ ভালোবাসে না ওদের। তাছাড়া বৌদির চিকিৎসার সময় তো দাদার ভাগের জমি সব বিক্রি করে ফেলেছি। দাদার ভাগে তো এখন আর কিছুই নেই, আর তাছাড়া দাদার দোকানটাও তো বন্ধক দিয়েছেন। যার কাছে কিচ্ছু নেই তাদের বাবা মেয়েকে বসিয়ে বসিয়ে কে খাওয়াবে বলো এভাবে? এখন শুধু দাদার জমানো টাকার জন্য সবাই এমন মুখে মুখে কদর করে। এতদিনে আমি সব বুঝলাম, তাহলে আমি আরো আগে যে কেন বুঝলাম না এসব। কারণ তুমি এগুলো খেয়াল করে দেখোনি। তুমি শুধু সংসার আর কাজ ভাগাভাগি নিতে পড়েছিলে, তাই আর এসব কিছু তোমার চোখে বাঁধেনি। আরে মেজ বৌদি ছোট বউ ওরা সবই বোঝে, সবই জানে, তাই মুখ বুঝে থাকে, শুধু তুমি বোঝো না।
তুমিও তো আমাকে কিচ্ছু বলনি কখনো, তাহলে আমি বুঝবো কি করে শুনি? যাক, এখন থেকে আমি আর কোনো কিছু নিয়ে মন খারাপ করব না। যাও যাও, এবারে মন ভাঙলে গিয়ে কিছু খেয়ে এসো। সারা রাত না খেয়ে থাকলে পরে মধ্যরাতে খিদে পাবে। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি বরং কিছু মুখে দিয়ে আসি। তবে একটাই অনুরোধ আছে তোমার কাছে, তুমি জানো তোমার আয়ুর্বেদিক ডাক্তারের কাজ বন্ধ করো না, এখানেও সেটা শুরু করে দাও। যাক, ভেবেছিলাম তুমি হয়তো বন্ধ করতে বলবে এই কাজ, কিন্তু তুমি যখন বলেছো তখন আমি এই কাজটা করব। কি শুনলাম হে হরিপদ কাকা, তোমার মেয়ে নাকি পালিয়ে গেছে? কি আর বলবো বাবু, ভাগ্যে যে আমার এই লেখা ছিল সেটা আমি বুঝতে পারিনি। সারা জীবন বুকের রক্ত দিয়ে মেয়েটাকে মানুষ করলাম, সেই মেয়ে নাকি আমাকে ফেলে রেখে অন্য কারোর হাত ধরে পালিয়ে গেল। কিন্তু কোথায় গেছে না গেছে সেটা কি জানো, নাকি কোনো খবর পাওনি? আমাদের পাশের গ্রামই গেছে বাবু। আমার মেয়েটা যে এবার কিভাবে থাকবে সেটাই তো বুঝতে পারছি না। কি খেয়ে যে থাকবে, আদেও কি খেতে পাবে? দুঃখ করো না হরিপদ কাকা, আমি তোমাকে বলেছিলাম মেয়ে বড় হয়েছে, এবার বিয়েটা দিয়ে দিতে। দেখলে তো কেমন অঘটনটা ঘটলো। মেয়ে আয়ুর্বেদিক ওষুধে ডাক্তারি করত, আমি ভাবলাম করছে করুক নিজের ইচ্ছায়, মাথায় বুদ্ধি আছে, বুদ্ধিমতী মেয়ে মানুষের সাহায্য করছে, কিন্তু শেষকালে আমাদেরকে এই বুদ্ধি দেখিয়ে গেল। এখন আমি মুখ দেখাবো কি করে গ্রামের মানুষের কাছে? যাক, যা হয়েছে হয়েছে, এখন খোঁজ খবর নিতে হবে যার হাত ধরে গেছে সেই ছেলেটি কেমন, ভালো নাকি খারাপ। আমার আর খোঁজ নেওয়ার কোনো ইচ্ছে নেই, আর তো হয়ে গেল আমার, কদিনই বা বাঁচবো, আর দুঃখ পেয়ে মরে যাব। তুমি কোনো চিন্তা করো না হরিপদ কাকা, আমি ছদ্মবেশে গিয়ে সমস্ত খোঁজ খবর নিয়ে চলে আসব। আপনি যা পারেন করুন বাবু, আমার কোনো অসুবিধে নেই। কই হে রতন ভাই, তোমার নতুন বউ দেখতে এলাম তো। শুনলাম নাকি নতুন বিয়ে করেছো? গোপালদা, লতা বৌদি, তোমরা এসেছো? যা একটা ভেলকি দেখালি না ভাই, না এসে তো থাকতে পারলাম না তোমার কাছে। কই আমাদের নতুন বউকে বার করো। হ্যাঁ হ্যাঁ করছি, কই গো একবার বেরিয়ে এসো তো। বাহ, তা বউটি দেখতে তো খুব সুশ্রী। তা ভাই, বিয়েই যদি করতে হলো তাহলে এইভাবে করলে কেন? না মানে আমাদের খাওয়া দাওয়াটা তো হলো না, সেই জন্যই বলছিলাম আর কি, মানে হ্যাঁ চিন্তা করো না দাদা, কিছুদিন যেতে দাও, তারপর না হয়। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, পালিয়ে বিয়ে করেছো তো একটু তো ভয় তোমাদের মধ্যে থাকবেই। ও মেয়ে, ঘরে তোমার কে কে আছে? আমার বৃদ্ধ বাবা ছাড়া আমার আর কেউ নেই। মাকে অনেক ছোটবেলাতেই হারিয়েছি। ও মা, সে কি কথা, বৃদ্ধ বাবাকে একা ফেলে রেখে চলে এলে তুমি? কি অবস্থা, তোমার বাবা কি করে থাকবে গো? বৌদি, ওসব কথা এখন আর বলো না দয়া করে, আমরা এমনিতেই মন থেকে খুব দুঃখিত আছি বাবার জন্য, কিন্তু কি করব বলো, ওকে ছাড়া তো আর কাউকে পছন্দ হতো না। না না, সে তো বটেই। ঠিক আছে, আজ তাহলে আমরা চললাম, পরে আরেকদিন আসবো না হয়। একবার বসলে হতো না, জল টল কিছু খেয়ে যেতে। না ভাই, তোমাদের সব ঠিকঠাক হোক আগে, তারপর না হয় খাওয়া যাবে। চলো গো, আমরা যাই। কই রে দৃষ্টি, কোথায় গেলি? বেরিয়ে আয় মা, তোর জন্য বেগুন নিয়ে এসেছি। কাকা, তুমি কালকে আসোনি কেন? আমি কি শুনলাম সেটা কি সত্যি? তুমি সত্যি করে নতুন কাকিমা এনেছো? হ্যাঁ এনেছি রে, তুই তো যেতে পারতিস আমাদের বাড়ি, আমি ভাবলাম তুই যাবি, গিয়ে একবার দেখা করে আসবি। যেতাম তো, আমি তো যাচ্ছিলামই, কিন্তু পাড়ার লোকেরা আমাকে থামিয়ে দিল, বলল ওদের বাড়ি যাবি না। আমি তো কাল থেকে না খেয়ে ভয়ে আছি। সে কি রে, ভয় কিসের? আমাদের ছেড়ে তুই থাকতে পারবি না? না কাকা, তুমি ছাড়া তো আমাকে কেউ দেখে না। না খেতে পেয়ে থাকলেও
কেউ আমার খবর নেয় না। নে হ্যাঁ, বেগুনগুলো নিয়ে রান্না করে খাবি কেমন? কাকিমার হাতের রান্না একদিন খাওয়াবে তো? হ্যাঁ রে পাগলি, খাওয়াবো, তুই কোনো চিন্তা করিস না। পাশের গ্রামে তো চলে এলাম, এবার ওই ছেলেটার বাড়ি যেতে হবে, কিন্তু এতটা এসে প্রচন্ড হাঁপিয়ে গেছি আমি। যাই একটু গাছতলায় গিয়ে বসি। কি ব্যাপার মশাই, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কে? আমি এক ভবঘুরে পথিক, ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছি। একটু ক্লান্ত হয়ে গেছিলাম তো, তাই জন্যই এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসলাম আর কি। ও তাই, বলুন, তা আপনি এই বয়সে ঘোরাঘুরি করছেন, ঘরে লোকজন নেই নাকি? লোকজন আছে, কিন্তু তারা আমাকে দেখে না, তাই জন্যই ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে আর কি। তা তোমার ঘরে কি কোনো জায়গা হবে বাবা? না না, আমার ঘরে কি করে জায়গা হবে বলুন তো? আমি আমার স্ত্রীকে নিয়ে থাকি, সেখানে তো কোনো রকমই জায়গা হবে না। তাহলে আর কি, কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়ে আবার আমাকে পথ হাঁটতে হবে। হ্যাঁ, সেটাই বরং করবেন, দিনের আলোতে পথ চলতে আপনার সুবিধা হবে। হ্যাঁ ঠিকই বলেছ। তা তুমি বাবা কোত্থেকে ফিরছো? আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারবে না? দেখুন, আমার বাড়ি তো এখান থেকে একটু দূরে, ওখান পর্যন্ত হেঁটে যাওয়া আপনার সম্ভব হবে না। আপনি বরং রতনের বাড়িতে চলে যান, এখান থেকে কিছুটা দূর, বুঝলেন? কতটা দূর বাবা? এই তো একটুখানি, ও আবার নতুন বিয়ে করেছে, আপনাকে জলের সাথে মিষ্টিও খাওয়াতে পারবে, কোনো চিন্তা করবেন না, যান 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 যান। মনে হচ্ছে এটাই সেই ছেলেটার বাড়ি, তাহলে আমি যাই ওখানে। ঠিক আছে বাবা, তুমি তাহলে এসো, আমি ওদের বাড়িতেই যাই। বাড়িতে কেউ আছো বাবা? দয়া করে একটিবার বেরিয়ে এসো না, আমার প্রচন্ড জল তেষ্টা পেয়ে গেছে, আমাকে এক গ্লাস জল দেবে বাবা? আরে আপনি কে? এখানে নতুন বলে মনে হচ্ছে। আসলে বাবা, আমি অনেক দূর থেকে আসছি, হাঁটতে হাঁটতে এখানে এসে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি, তো খুব জল তেষ্টা পেয়ে গেছে আমার। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন না, আমি আপনাকে জল দিচ্ছি, আপনি ঘরে আসুন। আর ঘরে যাব না বাবা, তুমি এখানে এক গ্লাস জল দাও না, খেয়ে চলে যাই। সে কি, আপনি আমাদের ঘরে এলেন, একটু বিশ্রাম না নিয়ে আপনি চলে যাবেন? আরে মোড়ল মশাই, আপনি? আমি ভাবছি গলাটা চেনা চেনা লাগছে। আসুন বাবু, ঘরে আসুন। যাক, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তোমার জন্য তোমার বাবা খুব চিন্তা করছে, তো তাই আমি তোমার খবর নিতে এসেছিলাম। ও, ইনি বুঝি তোমার গ্রামের মোড়ল মশাই? ও মা, আপনি আমাদের বাড়িতে এসেছেন, আসুন আসুন, আমাদের সৌভাগ্য। আর কি বলবো, তোমরা এমন একটা কাজ করলে। তোমরা এরকম কাজ করতে গেলে কেন বলো তো? আসলে ওর কোনো দোষ নেই। আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বাবা বুঝতে চায়নি। সেই কারণেই এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। বাবু, আজকে এসেছেন যখন, আজকের দিনটা না হয় আমাদের বাড়িতে কাটিয়ে তারপর যাবেন। বেশ বেশ, তোমরা যখন বলছো তাহলে আমি না হয় আজকে রাতটা তোমাদের বাড়িতে থাকলাম। হ্যাঁ বাবু, তাহলে আমরা খুব খুশি হব। সে কি হে রতন ভাই, এই যে দেখছি প্রচন্ড ঝড় বৃষ্টি নামলো, তা তোমার বেগুন গাছগুলোর তো এবার ক্ষতি হয়ে যেতে পারে মনে হচ্ছে। না বাবু, আমার বেগুন গাছের কোনো ক্ষতি হবে না। আমার বেগুন গাছগুলো অনেক ঝড় বৃষ্টি রোদ সহ্য করে দাঁড়িয়ে আছে সারা বছর। তাই নাকি? তোমার বেগুন গাছ থেকে তাহলে সারা বছর সব সময় বেগুন পাওয়া যায়? হ্যাঁ বাবু, পাওয়া যায়, বছরে সব সময় পাওয়া যায়। বাহ, তাহলে তো তোমার বেগুন গাছগুলো একদম অন্যরকম বলতে হবে। কোত্থেকে পেয়েছিলে এই বেগুন গাছ? আমার বাবা আমাকে এই বেগুনের চারা দিয়ে গিয়েছিল, তখন থেকে আমি এই বেগুন গাছগুলো চাষ করে আসছি। রতন ভাই, রতন ভাই, জলদি এসো রতন ভাই, একবার দরজা খোলো, এইদিকে যে আমার ক্ষতি হয়ে যাচ্ছে অনেক। আরে গোপালদা, কি হলো? তুমি এরকম বৃষ্টিতে ভিজে এখানে এসেছো কেন?
রতন ভাই, আমার গিন্নির শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলো না ভাই, আমার খুব ভয় করছে। সে কি কথা, চলুন চলুন, এই সময় শরীর খারাপ করলে অসুবিধা আছে। চলুন, লতাদিকে আমি সুস্থ করে তুলছি। কিন্তু তুমি কি করে সুস্থ করে তুলবে বোন? আরে ও আয়ুর্বেদিক ওষুধ করতে জানে, তোমার কোনো চিন্তা নেই, চলো আমরা সবাই মিলে গিয়ে তোমার স্ত্রীকে সুস্থ করে তুলি। আচ্ছা আচ্ছা, চলুন চলুন, দয়া করে আমার স্ত্রীকে সুস্থ করে দিন। আপনি ব্যস্ত হবেন না, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। গোপালদা, আপনি একটু আপনার স্ত্রীকে ধরুন, আমি এই ওষুধটা আপনার স্ত্রীকে তাড়াতাড়ি খাইয়ে দিই, তাহলেই উনি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ বোন, আমি ধরছি। আমার স্ত্রীর কি হলো বোন? ও সুস্থ হয়ে যাবে তো? কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখবেন ঠিক হয়ে গেছে। আমি কোথায়? আমার কি হয়েছিল? এই আবহাওয়ার পরিবর্তনে তোমার একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। এখন তোমার কেমন লাগছে? হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে গেল, তারপর আর কিছু মনে নেই, এখন অনেকটা সুস্থ লাগছে। নীলিমা বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের এইভাবে সাহায্য করলে। ধন্যবাদ দেবার প্রয়োজন নেই, এটাই তো আমার কাজ। আমি আমার কাজ করেছি, কোনো অসুবিধা নেই। সত্যি রতন, তুই একজনকে নিয়ে এসেছিস বটে, আমাদের গ্রামের অনেক উপকার হবে রে। ঠিকই বলেছ, নীলিমার মতন একজন ভালো মেয়ে আমাদের গ্রামে এসেছে, আমরা ধন্য হয়েছি। এই তো, গ্রামের লোকেরা নীলিমাকে খুবই ভালোবাসছে। যাক, আমার এটা দেখে খুব ভালো লাগলো। রতন ভাই, একদিন সবাই মিলে বিরাট একটা খাওয়া দাওয়ার আয়োজন করব, কেমন? হবে হবে, সব হবে, শুধু একবার সবকিছু ঠিকঠাক হতে দাও, ওর বাবাকে তো মানাতে হবে, না হলে আমাদের উপর রাগ করে বসে থাকবেন। কোথায় হরিপদদা, কোথায় গেলে? আমি চলে এলাম তোমাদের মেয়ের পরিবার দেখে। আপনি এসেছেন বাবু? কালকে রাতে আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আপনার দেখা পেলাম না, তাই আবার বাড়ি চলে এলাম। আরে কালকে রাতে আমি তোমার মেয়ের বাড়িতে ছিলাম, তারা কত খাতির যত্ন করলো আমাকে। কিন্তু বাবু, আপনি তো বললেন ছদ্মবেশে গিয়ে দেখে চলে আসব, আপনি ওদের ঘরে সারা রাত ছিলেন। কি করব বলো কাকা, ওরা কিছুতেই আমাকে ছাড়লো না, আদর আপ্যায়ন করে বেগুনের ভর্তা দিয়ে ভাত খাইয়ে তারপর ছাড়লো। তাহলে আর কি বলবার বাবু, আমার মনের কষ্টটা আপনি বুঝছেন না। না হে হরিপদ কাকা, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, ছেলেটা খুবই ভালো, আর গ্রামের লোকেরাও তোমার মেয়েকে খুব ভালোবেসেছে, তারা আর তোমার মেয়েকে ছাড়বে বলে মনে হয় না। গ্রামের লোকেরা ছাড়বে না? কিন্তু কেন? আসলে কালকে রাতে একটা ঘটনা ঘটেছে, তোমার মেয়ে একজনকে সুস্থ করে তুলেছে তার আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে, সেই কারণে তারা খুবই ভালোবাসে তোমার মেয়েকে। যাক, শুনেও বাঁচলাম যে আমার মেয়ে ওখানে কি উপকার করছে কারোর। না হে হরিপদ কাকা, তুমি এই ভুলটা করো না, তুমি মেনে নাও সম্পর্কটাকে, ওদের নিজেদের মতো বাঁচতে দাও। আমি একটু ভেবে দেখি বাবু, ভাবনা চিন্তা করে যদি কিছু খুঁজে পাই তাহলে তার একটা ব্যবস্থা হবে। ঠিক আছে, আমি তোমাকে জোর করব না, তুমি সময় নাও, ভেবে দেখো, ওদেরকে মেনে নিলে আমরা দুজনে মিলে গিয়ে একবার ঘুরে আসব। কিরে দৃষ্টি, তোর রতন কাকা বিয়ে করে তোকে ভুলে গেল নাকি? এরকম বলছো কেন দিদি? আমার রতন কাকা আমাকে ভুলে যাবে কেন? কই, তোদের বাড়িতে তো আর আসতে দেখি না, আর তোকেও তো যেতে দেখি না, তাই জন্যই তো বলছি আর কি। দেখ, আবার নতুন বিয়ে হয়েছে তো। আমার রতন কাকা বিয়ের পরে আমার সাথে দেখা করে গিয়েছিল, আমি এখন ওদের বাড়ি যাইনি, তার কারণ আছে। আসলে নতুন কাকিমা তো এখনো আমার সঙ্গে পরিচিতই হয়নি, তাই। আর তোকে ওদের বাড়িতে ঢুকতে দেবে বলে মনে হয় না। দেখ আবার। কেন ঢুকতে দেব না? ওর সাথে পরিচয় করবার জন্য আমি কবে থেকে লাফালাফি করছি। কেমন আছো দৃষ্টি? ভালোই আছি, তুমি আমাদের নতুন কাকিমা,
তাই তো? হ্যাঁ, দেখো না, কালকেই তোমার সাথে দেখা করতে আসবো ভাবলাম, কিন্তু আমাদের ওখান থেকে একজন কুটুম চলে এসেছিল, তাই জন্যই তো আর আসতে পারলাম না। সবসময় অত খোঁজ নেবারই বা কি আছে, ঢং দেখলে বাঁচি না বাবা। এমন নাটক, মনে হয় যেন একেবারে ঘরের লোক। হ্যাঁ, আমাদের ঘরের লোকই তো বটে, ও আমাদের ঘরের লোক ছাড়া আর কি। আচ্ছা দৃষ্টি, তুমি এখানে একা একা থাকো কেন? মা বাবা চলে যাবার পর থেকে আমি তো এখানেই থাকি। এরপর থেকে তুমি আমাদের সাথে থাকবে, আমাদের বাড়িতে। বাবারে, কত নাটক, আর আমি দেখতে পারছি না, এবার এখান থেকে চলে যেতে হবে। ওদের কথায় কিছু মনে করো না, প্রত্যেক গ্রামেই এই রকম লোক কিছু থাকে। না কাকিমা, আমি কিছুই মনে করিনি, তোমার সাথে পরিচয় হয়েছে আমার এতেই অনেক। ঠিক আছে, তুমি তাহলে দুপুরে আমাদের বাড়িতে এসো, আজকে আমাদের সাথে খাবে। আমি নিজে রান্না করে তোমাকে খাওয়াবো। তুমি তো আমার হাতে রান্না খেতে চেয়েছো, তাই না? হ্যাঁ কাকিমা, আমি রান্না খেতে চেয়েছি, তাহলে আমি দুপুরে তোমাদের বাড়ি যাচ্ছি। কই হে রতন, নীলিমামা কোথায় গেলে? দেখো তোমাদের কাকে নিয়ে এসেছি। বাবা, তুমি এসেছো? সত্যি আমার খুব খারাপ লাগছিল তোমার জন্য। মারে, তোকে দুদণ্ড না দেখে থাকতে পারতাম না, এভাবে তোকে ছেড়ে থাকি কি করে বলতো? আপনারা আমাদের ক্ষমা করবেন, আসলে আমরা একটু বাড়াবাড়ি করে ফেলেছি আর কি। না বাবা, আমিও আমার ভুল বুঝতে পেরেছি, আমারও কিছু ভুল আছে, তোমাদের সম্পর্কটাকে মেনে নেওয়া উচিত ছিল আমার। বাবা, আপনারা এসেছেন যখন, আপনাদের এখন আর ছাড়ছি না, কয়েকদিন কাটিয়ে তারপর যাবেন। হ্যাঁ বাবা, কয়েকদিন কাটিয়ে তোমাদের সাথে তারপর যাব। কিন্তু আমার তো গ্রাম ছেড়ে থাকলে হবে না, আমি বরং বিকেলে চলে যাব। বিকেলে চলে গেলে হবে বাবু, কিছুক্ষণ কাটিয়ে তারপর যেতে হবে, না হলে তো আপনাকে চাচ্ছি না। আরে তোমার স্ত্রী কেমন আছে গোপাল? অনেক সুস্থ, বলছে নাকি সবাইকে নিয়ে একটা পিকনিক করবে। ভালোই হলো আপনারা চলে এসেছেন, তাহলে চলুন সবাই মিলে একটা পিকনিক করা যাক। করতে পারি, তবে একটা শর্ত আছে, আমাকে কিন্তু বেগুন ভাজি করে খাওয়াতে হবে। রতনের ফলানো বেগুনগুলো খুব সুন্দর। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আমি অবশ্যই আপনাকে খাওয়াবো। সবের মধ্যে এই একটা ভালো জিনিস হলো, বলো হরিপদ কাকা, তোমার মেয়ের বিয়ের ভোজনটা একটা পিকনিকের মাধ্যমে হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবু, আপনি ঠিকই বলেছেন, আমি এমনিতেও তো খরচ করতে পারতাম না মেয়ের বিয়েতে, আপনারা সবাই মিলে হুচুক করে পিকনিকটা করেছেন, এটাই অনেক। কই রতন, তোমার বেগুন ভাজি হলে আমাকে কয়েকটা দিয়ে যাও, আমরা বসে বসে খাই। এই যে বাবু, ভাজা হচ্ছে, আপনাদের গরম গরম বেগুন ভাজা দিচ্ছি। আমাদের কাকিমার হাতের রান্নাও খুব সুন্দর। সবই তোমাদের জন্য, এইভাবে মাঝে মাঝে আমাদের পিকনিক করলে খুব ভালো লাগবে। আরে নাও নাও গিন্নি, ওদিকে বাবু আর তোমার বাবা বসে আছেন, ওদেরকে তাড়াতাড়ি গরম গরম বেগুন ভাজা দিতে হবে। হ্যাঁ গো, আমি দিচ্ছি, তুমি ততক্ষণ মাংসগুলো প্রস্তুত করো। গরম মাংসের ঝোল রান্না করেই সকলকে খেতে দিয়ে দেবো।